আজকের সমাজে ধরুন কেউ খুব চমৎকার পোশাক পরে শহরের সবচেয়ে অভিজাত একটা পার্টিতে গেল। সবাই গল্প করছে, কফি খাচ্ছে, আর হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে একটা কাঁচি দিয়ে তার মাথার একগুচ্ছ চুল কেটে নিয়ে দৌড় দিল। মানে আজকের দিনে এমন কিছু ঘটলে তো সোজা পুলিশ ডাকা হতো, বা ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা লাইভ হয়ে যেত, তাই না? হ্যাঁ, একদম তাই। আর মজার ব্যাপার হলো, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ইংল্যান্ডের অভিজাত সমাজেও ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছিল। আর সেই সামান্য একটা চুল কাটার ঘটনা নিয়ে রীতিমতো দুটো শক্তিশালী পরিবারের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ঠিক। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা খুঁজব কিভাবে একজন মানুষের মাথা থেকে সামান্য একগুচ্ছ চুল কেটে নেওয়ার মতো অলহাস্যকর একটা ঘটনা আস্ত একটা মাস্টারপিস হয়ে উঠল। এবং এই মাস্টারপিসটা হল আলেকজান্ডার পোপের লেখা বিখ্যাত ব্যঙ্গাত্মক মহাকাব্য দ্য রেপ অব দ্য লক। আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হিসেবে থাকছে academia.edu একটি চমৎকার গবেষণাপত্র, আর সাথে আছে ওব্রি বিয়ার্ডসলির অসাধারণ সব অলঙ্করণে সাজানো সভরেন স্যাংচুয়ারি প্রেসের একটি বিশেষ সংস্করণ। আমাদের মূল উদ্দেশ্য হল এই কবিতাটি কিভাবে সেই সময়ের সমাজের ভণ্ডামি আর রূপের অহংকারকে একেবারে নগ্ন করে দিয়েছিল সেটা বোঝার চেষ্টা করা। হ্যাঁ, আর এই রচনাটি পুরোপুরি বুঝতে হলে কিন্তু আমাদের সবার আগে সেই যুগের প্রেক্ষাপট আর পোপের ব্যক্তিগত জীবনের দিকে তাকাতে হবে। কারণ এই কবিতাটি তো আর শূন্য থেকে তৈরি হয়নি। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আলেকজান্ডার পোপের জন্ম ১৬৮৮ সালে। তখন তো ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্টদের একছত্র আধিপত্য চলছে, আর পোপ ছিলেন একজন রোমান ক্যাথলিক। তো তার জীবনটা শুরু থেকেই বেশ কঠিন ছিল, তাই না? অত্যন্ত কঠিন। সে সময় ক্যাথলিকদের ওপর আইনিভাবে নানা নিষেধাজ্ঞা ছিল। পোপকে বিশ্ববিদ্যালয় থেকে দূরে রাখা হয়েছিল, তিনি সরকারি কোনো পদে যোগ দিতে পারতেন না, এমনকি লন্ডনের নির্দিষ্ট সীমানার ভেতরে বসবাস করার অধিকারও তার ছিল না। বাপরে, এক প্রকার এক ঘরে করে রাখা হয়েছিল বলা যায়। ঠিক তাই। আর এর সাথে তার শারীরিক অবস্থাও একটা বড় বাধা ছিল। মাত্র ১২ বছর বয়সে তিনি মেরুদণ্ডের যক্ষ্মায় আক্রান্ত হন, যেটাকে পটস ডিজিজ বলা হয়। ও আচ্ছা, এর ফলেই তো তার শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়েছিল, তাই না? আমি পড়ছিলাম তিনি লম্বাই ছিলেন মাত্র ৪ ফুট ৬ ইঞ্চি। হ্যাঁ, আর সারা জীবন তাকে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সোজা হয়ে দাঁড়ানোর জন্য তাকে বিশেষ ধরনের ক্যানভাসের কর্সেট পরতে হতো। এবার ধরুন সেই অগাস্টেন যুগের কথা। ইংল্যান্ড তখন গৃহযুদ্ধ পার হয়ে এসে রোমের সম্রাট অগাস্টাসের আমলের মতো শিল্প আর চাকচিক্যের পৃষ্ঠপোষকতা করছে। চারদিকে শুধু রূপ আর মেকি আভিজাত্যের প্রদর্শনী আর কি। একদম। আর সেই সমাজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন পোপ। শারীরিক এবং সামাজিকভাবে তিনি একজন প্রান্তিক মানুষ। মানে সমাজবিজ্ঞান যেটাকে বলে আউটসাইডার পার্সপেক্টিভ, যারা সমাজের মূল ধারার বাইরে থাকেন, তারাই সবচেয়ে নিখুঁতভাবে সমাজের ভেতরের অসঙ্গতিগুলো ধরতে পারেন। হ্যাঁ, কারণ তারা মোহে আটকা পড়েন না। পোপ দূর থেকে এই সমাজের অন্তঃসার শূন্য রূপচর্চা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। আর তার এই পর্যবেক্ষণের সবচেয়ে বড় টার্গেট হয়ে দাঁড়ায় ওই চুল কাটার গসিপটা। ওই যে লর্ড পিটার আর আরাসবেলা ফার্মোরের ঘটনাটা। ঠিক ধরেছেন। লর্ড পিটার নামের এক যুবক, সেকালের ভাষায় যাকে বলে বো বা ফ্যাশন সচেতন অভিজাত, সে আরাসবেলা ফার্মোরের পেছনের একগুচ্ছ সুন্দর কোকড়ানো চুল কেটে নেয়। আর এই সামান্য ঘটনা নিয়ে দুটো ক্যাথলিক পরিবারের মধ্যে রীতিমতো কুরুক্ষেত্র বেঁধে যায়। তখন জন ক্যারেল নামে পোপের এক বন্ধু তাকে একটা মজার কবিতা লিখতে বলেন, যাতে পরিবার দুটো হাসাহাসি করে বিবাদ মিটিয়ে ফেলে। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, পোপ শুধু একটা সাধারণ কৌতুক লিখে থেমে থাকেননি। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার তো মনে হয় এই ঘটনাটা অনেকটা বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ঝগড়ার মতো। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, মানে ধরুন দুজন বড় সেলিব্রিটি একটা অতি তুচ্ছ কারণে অনলাইনে তুমুল বিবাদ করছে, একে অপরকে ব্লক করছে, আর কেউ একজন সেটা নিয়ে একটা মজার মিম তৈরি করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। পোপের কবিতাটি তো সেই যুগের একটা ভাইরাল মিম। তুলনাটা বেশ মজার, তবে আমি বলবো এটি তার চেয়েও অনেক বড় কিছু ছিল। পোপ একে মক এপিক বা ব্যঙ্গাত্মক মহাকাব্যের রূপ দিয়েছিলেন। এই মক এপিক জিনিসটা আসলে কি? ধরুন হোমারের ইলিয়াড বা ভার্জিলের ইনিডের মতো মহাকাব্য। সেখানে আমরা কি দেখি? দেবদেবীদের বিশাল যুদ্ধ, জাতির ভাগ্য নির্ধারণ, চরম ট্র্যাজেডি।
মহাকাব্যের ভাষা হয় অত্যন্ত গম্ভীর। পোপ ঠিক সেই মহাকাব্যিক গাম্ভীর্যটাই ব্যবহার করলেন, তবে একটা সাধারণ চুল কাটার ঘটনার জন্য। যুদ্ধের অস্ত্রের বদলে আনলেন মেকআপের সরঞ্জাম, আর রণক্ষেত্রের বদলে ড্রয়িং রুম। ঠিক এই জায়গাতেই ব্যাপারটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। প্রথম ক্যান্টোতেই আমরা এর প্রমাণ পাই। কবিতার কেন্দ্রীয় চরিত্র বেলিন্ডা, যে কিনা আরাসবেলার ছায়া, সে ঘুম থেকে ওঠে ঠিক দুপুর 12টায়। হ্যাঁ, মানে দিন শুরুই হচ্ছে দুপুরে। আর এরপর তার সাজগোজের পর্ব। ব্যালেন্ডার মেকআপ করার টেবিলটিকে পোপ একটি পবিত্র বেদির সাথে তুলনা করেছেন। সেখানে ভারতের রত্ন, আরবের সুগন্ধি সবই আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ওই টেবিলে রূপচর্চার সরঞ্জামের সাথে পবিত্র বাইবেল আর প্রেমের চিঠি একদম পাশাপাশি রাখা আছে। একদম ঠিক। মানে ধর্ম কি তাদের কাছে নিছকই একটা ফ্যাশন অনুষঙ্গ ছিল? এটাই তো অগাস্টাইন যুগের আধ্যাত্মিক শূন্যতার সবচেয়ে বড় দলিল। পোপ এখানে সমাজের চরম ভণ্ডামিকে তুলে ধরেছেন। বাইবেল এবং প্রেমের চিঠির এই সহ অবস্থান প্রমাণ করে যে তাদের কাছে ধর্ম আর বিনোদনের কোনো পার্থক্য ছিল না। ধর্ম কেবল দেখানোর জন্য গলার হাড়ের মতো? হ্যাঁ, আর শুধু বেলিন্ডাই নয়, দ্বিতীয় ক্যান্টোতে আমরা ব্যারনকেও দেখি এক অদ্ভুত আরাধনা করতে। সে সকালবেলা উঠে প্রেমের দেবতার কাছে একটা বেদি তৈরি করে। আর সেই বেদি তো ফুল দিয়ে তৈরি নয়, ফরাসি রোমান্স উপন্যাস, মোজা বাঁধার ফিতে আর গ্লাভস দিয়ে তৈরি। ঠিক বলেছেন। ব্যারন সেই গাটার আর গ্লাভস দিয়ে পুজো করছে যাতে সে বেলিন্ডার চুলের গুচ্ছ পায়। ব্যাপারটা কতটা অ্যাবসার্ড ভাবুন। বাপরে, রীতিমতো হাস্যকর। আর মহাকাব্যের দেবতাদের মতো এখানেও দেবতারা তার অর্ধেক প্রার্থনা মঞ্জুর করে। মানে সে চুলের গুচ্ছ পাবে, কিন্তু বেলিন্ডার হৃদয় কখনো পাবে না। দেবতাদের কথা যখন উঠলই, এই কবিতার অদৃশ্য আত্মাদের কথা বলতেই হয়। গ্রিক দেবতাদের বদলে পোপ একদল অদৃশ্য রক্ষাকর্তাদের নিয়ে এলেন। গবেষণাপত্রটি বলছে এটা নাকি রসিক্রুশিয়ান মতবাদের উপর ভিত্তি করে তৈরি। এই রসিক্রুশিয়ান ব্যাপারটা আসলে কি? রসিক্রুশিয়ানিজম হল ১৭ শতকের একটা গুপ্ত আধ্যাত্মিক মতবাদ। এদের বিশ্বাস ছিল যে প্রকৃতির বাতাস, মাটি, আগুন বা জলে অসংখ্য অদৃশ্য আত্মা ঘুরে বেড়ায়। পোপ এই গুপ্তবিদ্যাকে নিয়ে একটা দারুণ প্যারোডি তৈরি করেছেন। ও আচ্ছা, যেমন তিনি বলছেন যে নারীরা খুব ফ্লার্ট করত, তাদের আত্মারা সেলফ হয়ে বাতাসে ঘুরে বেড়ায়, আর এদের কাজ হল কুমারীদের সতীত্ব রক্ষা করা আর মেকআপে সাহায্য করা। হ্যাঁ, আর যারা গম্ভীর ও রক্ষণশীল নারী ছিল, তাদের আত্মারা নোম হয়ে পৃথিবীতে মাটির কাছাকাছি থেকে দুষ্টুমি করে বেড়ায়। এরিয়েল হল বেলিন্ডাকে রক্ষার দায়িত্বে থাকা প্রধান সিলফ। কিন্তু আমার প্রশ্ন হল, এই আত্মাদের কাজ কি শুধুই রূপচর্চা আর কুমারিত্ব রক্ষা করা? এটা কেমন দেবতা? আসলে এটা একটা গভীর মনস্তাত্ত্বিক রূপক। সিলফেরা ওই সমাজের নারীদের অবচেতন মনের প্রতিচ্ছবি। তারা মেয়েদের ফ্লার্ট করতে উৎসাহিত করে, সাজতে সাহায্য করে, আবার একই সাথে সম্মান রক্ষার করারও চেষ্টা করে। সমাজ নারীত্বকে যেভাবে ফ্রেমে বন্দী করতে চাইত, সিলফেরা যেন তারই পাহারাদার। বুঝতে পারছি। এরপর কাহিনী এগোয় মূল রণক্ষেত্রের দিকে। তৃতীয় ক্যান্টোতে আমরা হ্যাম্পটন কোর্ট প্যালেসের বর্ণনা পাই। রানী অ্যান মাঝে মাঝে রাষ্ট্রীয় পরামর্শ নেন, আবার মাঝে মাঝে চা পান করেন। হ্যাঁ, ওই লাইনটা তো বিখ্যাত। আর এরপর শুরু হয় ওমব্রে নামের একটা তাসের খেলা। এই খেলাটিকে পোপ এমনভাবে বর্ণনা করেছেন যেন এটা কোনো রক্তক্ষয়ী সামরিক যুদ্ধ। স্পেডস হল ট্রাম্প কার্ড, মখমলের টেবিলটা যেন বিশাল প্রান্তর। পোপ তাসের প্রতিটি চালকে কোনো এক বীর যোদ্ধার আঘাতের মতো বর্ণনা করেছেন। তাসগুলো এখানে আর কাগজ নেই, জীবন্ত সৈন্য হয়ে উঠেছে। তাহলে এই পুরো বিষয়টার মানে কি দাঁড়াচ্ছে? আমার তো মনে হচ্ছে তাসের খেলার এই বর্ণনা পুরোপুরি আধুনিক স্পোর্টস টুর্নামেন্টের মতো। স্পোর্টস মানে ভিডিও গেম? হ্যাঁ, ধরুন সাধারণ একটা গেম খেলা হচ্ছে, কিন্তু ধারাভাষ্যকাররা এমন চিৎকার করে বর্ণনা দেন যেন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। ওই যে গুলি ছুড়ল, সাম্রাজ্যের পতন হলো, অথচ একজন মানুষ শুধু চেয়ারে বসে মাউসে ক্লিক করছে। পোপও তো ঠিক এভাবেই বর্ণনা করেছেন। তুলনাটা ইন্টারেস্টিং, তবে আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তবে দেখব সাহিত্যের ভাষায় পোপ এখানে জিউগমা নামের একটা চমৎকার কৌশল ব্যবহার করেছেন। জিওগমা জিনিসটা একটু সহজ করে বলবেন? অবশ্যই। জিউগমা হল এমন একটা কৌশল যেখানে একটি শব্দ বাক্যের দুটি ভিন্ন অর্থের শব্দকে যুক্ত করে সম্পূর্ণ ভিন্ন দুটি আবহে। যেমন একটু আগে বললেন রানী অ্যানের পরামর্শ এবং চা নেওয়া।
ও, একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ আর অন্যটা স্রেফ চা পান। ঠিক, কিন্তু পোপ দুটোকেই এক পাল্লায় মেপেছেন। আচ্ছা, ঠিক যেমন চুল কাটার পর বেলিন্ডার চিৎকারের দৃশ্যটা, কাঁচি দিয়ে চুল কাটার পর বেলিন্ডার চিৎকারকে পোপ বর্ণনা করেছেন এভাবে যেন কোনো নারীর স্বামী মারা গেছে অথবা তার পোষা কুকুর মারা গেছে। হ্যাঁ, স্বামী হারানো আর কুকুর হারানো দুটোই তাদের কাছে সমান। বাপরে! এই জিউগমা প্রমাণ করে যে সেই সমাজের মানুষের কাছে সিরিয়াস ট্র্যাজেডি এবং অতি তুচ্ছ বিনোদনের মূল্য একদম সমান ছিল। একটি চুলের গুচ্ছ হারানো আর স্বামী হারানো তাদের কাছে একই মাত্রার শোক। আর তাসের খেলার পর যখন কফি দেওয়া হয় তখন ক্ল্যারিসা ব্যারনকে একটা কাঁচি এগিয়ে দেয়। নাইটদের গল্পে যেমন নারীরা তলোয়ার এগিয়ে দিত, এখানে দিচ্ছে সেলাই করার ছোট কাঁচি। আর সেই কাছি দিয়ে ঘটে যায় সর্বনাশা সেই কর্তন। সিলফোরা চুল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, কেউ বাতাসে চুল ওড়াচ্ছিল, কেউ কানের দুলে টান দিচ্ছিল। কিন্তু এরিয়েল যখন বেলিন্ডার মনের গভীরে উঁকি দিয়ে দেখে যে সেখানে একজন পার্থিব প্রেমিক লুকিয়ে আছে, তখন সে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। মানে মুখে যতই সতীত্বের ভান করুক, মনে মনে সে ব্যারনকে চায়। একদম ঠিক। আর তখনই কাঁচির আঘাতে চুল কাটা পড়ে, এমনকি একটা সেলফ মাঝখান থেকে 2 টুকরো হয়ে যায়, যদিও সে সাথে সাথেই আবার জোড়া লেগে যায়। এটা তো মিল্টনের প্যারাডাইস লস্টের প্যারোডি, তাই না? হ্যাঁ, স্বর্গীয় দূতদের আহত হওয়ার দৃশ্যটির প্যারোডি। তবে কবিতার আসল রূপান্তরটা ঘটে এই চুল কাটার পরেই। শুরু হয় মনস্তাত্ত্বিক ধ্বংসলীলা। চতুর্থ ক্যান্টোতে পাঠক এক অন্ধকার জগতে প্রবেশ করে। এরিয়েল চলে যাওয়ার পর আম্ব্রিয়েল নামের এক বিষণ্ণ নোম পাতালপুরীতে কেভ অফ স্প্লিন বা বিষাদের গুহায় যায়। আর সেখানে ইল নেচার মানে বাজে স্বভাব এবং অ্যাফেক্টেশন মানে ভণ্ডামির দেখা মেলে। গবেষণাপত্রটি বলছে এখানকার রূপান্তরগুলো রীতিমতো হরর মুভির মতো। কুমারী মেয়েরা বোতলে পরিণত হয়ে ছিপি খোলার জন্য ডাকছে, জীবন্ত চায়ের পাত্র, বয়ামগুলো দীর্ঘশ্বাস ফেলছে। এটা তো পুরোপুরি পরাবাস্তববাদ। এটি পরাবাস্তববাদ তো বটেই। স্প্লিন হলো সেই যুগের একটা কল্পিত রোগ, যা নারীদের বিষণ্ণতা বা মুড সুইং বোঝাতে ব্যবহৃত হতো। বয়ামগুলোর দীর্ঘশ্বাস ফেলা বা মেয়েদের বোতল হয়ে ডাকা, এগুলো মূলত অবদমিত যৌন কামনার প্রতীক। মানে এখানে একটা গভীর সেক্সুয়াল অ্যালেগারি আছে। হ্যাঁ, ঠিক তাই। এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠে আসে। মানে আমি একটু সিরিয়াসলি বলছি, কবিতাটি মজার হলেও এর ভেতরে কি একটা অন্ধকার দিক নেই? সমাজ একজন নারীর পবিত্রতার উপর এতটাই জোর দিত যে সামান্য চুল হারানোকে ধর্ষণের সমতুল্য ধরা হতো। একদম। শিরোনামটিতেই তো রেপ বা সম্মানহানির মতো একটা মারাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে। আর সিলফরা বেলিন্ডার পেটিকোটকে অ্যাকিলিসের ঢালের মতো 7 স্তরের বর্ম হিসেবে রক্ষা করছিল। একটা পোশাককে এত গুরুত্ব দেওয়ার মানে কি? আপনি একদম সঠিক জায়গায় হাত দিয়েছেন। পেটিকোটকে রক্ষা করা আসলে বেলিন্ডার সতীত্ব রক্ষার রূপক। সমাজ চাইতো নারীরা পুরুষদের আকর্ষণ করতে সুন্দর করে সাজুক, আবার একই সাথে সতীত্ব বজায় রাখার অসম্ভব একটা দৌড়াবাজির খেলা খেলুক। মানে মেয়েদের বলা হতো তুমি নিজেকে সাজাও, কিন্তু কেউ কাছে এলে কুমারিত্বের বর্ম পরো। এটা তো চরম ভণ্ডামি। ঠিক, সমাজ নারীদের একটা বস্তুতে পরিণত করেছিল। চুল কাটা পড়ার পর বেলিন্ডার যে শোক, তা শুধু চুল হারানোর শোক নয়, এটি সমাজে তার সম্মান আর বিয়ে করার যোগ্যতা হারানোর শোক। কারণ সম্মান একবার গেলে আর ফিরে পাওয়া যেত না। হ্যাঁ, চুল কাটা যাওয়াটা তার শরীরের ওপর এক ধরনের আক্রমণ, যা সমাজে তাকে কলঙ্কিত করবে। পোপ এই মর্মান্তিক সত্যটিকেই হাসির মোড়কে উপস্থাপন করেছেন। সত্যি, যত গভীরে যাচ্ছি পোপের এই মাস্টারপিসের ধার তত বেশি অনুভব করতে পারছি। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি আলেকজান্ডার পোপ সমাজের একটা অতি তুচ্ছ বিবাদকে কাজে লাগিয়ে রূপের অহংকার আর ভণ্ডামির এক চিরন্তন দলিল তৈরি করেছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই দলিলটি আজকের দিনের জন্য সমান প্রাসঙ্গিক। আজও আমরা বড় বৈশ্বিক সমস্যা এড়িয়ে গিয়ে কে কাকে আনফলো করল বা তুচ্ছ কোনো ভাইরাল ঘটনা নিয়ে মেতে থাকি। আমাদের মানসিকতা কি অগাস্টান যুগের অভিজাতদের চেয়ে খুব বেশি বদলেছে? সেটাই তো বড় প্রশ্ন। লক না হয়ে দ্য রেপ অফ দ্য পাসওয়ার্ড বা এমন কিছু হতো। বেলিন্ডার আয়নার বদলে হয়তো তিনি দেখাতেন আমাদের ব্রাউজারের ইন্টারনেট হিস্ট্রি। হা হা, একেবারে নিখুঁত বলেছেন। কে জানে, হয়তো ভবিষ্যতের কোনো সাহিত্যিক আমাদের এই ডিজিটাল জীবনের ভাইরাল ঘটনাগুলো নিয়েই এমন কোনো মহাকাব্য লিখবেন,
যারা এতক্ষণ আমাদের সাথে এই গভীর আলোচনায় ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিদায়।